হ্যালো বন্ধুরা, স্যামজন থেকে আরও একবার আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আমি নতুন একটা ডিভাইসের রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম ফ্রম থাইল্যান্ড, পাতায়া। আমার হাতে আজকে রয়েছে রিয়েলমির নতুন ডিভাইস Realme C33, যা অ্যারাউন্ড 14K একটা স্মার্টফোন বলতে পারেন, বা বাংলাদেশের ক্ষেত্রে মিড রেঞ্জেই বলা যেতে পারে, কারণ এরকম বাজার সেগমেন্টে আপনারা অনেকেই ফোন কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন 14-15 হাজার টাকার মধ্যে। যাই হোক, এই যে ডিভাইসটা, এটা দেখতে তো বেশ সুন্দর লাগছে, তাই না? আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো এইটার বক্স কন্টেন্ট নিয়ে বলতে গেলে আমরা স্মার্টফোন পেয়ে যাব, এটার সাথে চার্জার পেয়ে যাবেন, কেবল রয়েছে, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর, এই তো এগুলোই। ফার্স্টেই যদি বলি এই ফোনটার ডিজাইন, হ্যাঁ ডিজাইনটা আপনারা দেখছেন, রেয়ার প্যানেলটা একদম গ্লোসি ফিনিশ। এটা টোটালি হচ্ছে গিয়ে লাইক কি বলে, ফ্ল্যাট টাইপের স্কোয়ার বক্স হিসেবে স্মার্টফোন। এবং রেয়ার প্যানেল, এই যে আমি যেহেতু একদম সূর্যের নিচে আছি, এখানে কিন্তু আমরা দেখছি যে মোটামুটি একটু গ্লেজ দিচ্ছে, স্পার্কেল টাইপের একটা ব্যাপার আছে। রিয়ারে দুটি ক্যামেরা রয়েছে, রাইট সাইডে রয়েছে হোম বাটন, যেটাতে আবার ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তার উপরে থাকছে ভলিউম রকার, উপরে পাশে একদম ক্লিন। রিয়েলমি এটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি দেয়নি, যা আমি মিস করছি, অবশ্যই থাকা উচিত ছিল। লেফট সাইডে ডেডিকেটেড সিম কার্ড স্লট, দুটি সিম, একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। আর নিচে মাইক্রো ইউএসবি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল, 3.5mm হেডফোন জ্যাক। এখানে এসে আমি বলবো, কি চিন্তা করে মাইক্রো ইউএসবি দিয়ে রাখছে আমি জানি না। মানে এই জিনিসটা আসলে 10,000 টাকার নিচের ফোনেও এখন দেওয়া তো উচিতই না। রিয়েলমি ইন ফিউচার এই বিষয়গুলো মনে রাখা উচিত বলে আমার মনে হয়। বলছিলাম সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, তো এইটার পজিশন ঠিক আছে, আমার হাত অনুযায়ী একদমই পারফেক্ট। আর এটা বেশ ফাস্ট অ্যান্ড একুরেট, প্রত্যেকবারে ঠিকভাবে কাজ করছে। অ্যানিমেশন ডিলে একটু থাকে এরকম বাজেটের ফোনে, যেটা আমরা এটাতেও পেয়েছি, বাট এটা কোনো বড় সমস্যা না। যাই হোক, আমরা এর ডিসপ্লে সাইজ পেয়েছি 6.5 ইঞ্চ, যা IPS LCD প্যানেল। হ্যাঁ, এটাই এক্সপেক্টেড ছিল। রাইট নাও 14,000-এর আশেপাশের স্মার্টফোনে HD+ হবে, সেটাই পেয়েছি। তবে ডিসপ্লের টপে আমরা দেখছি ওয়াটার ড্রপ নচ। এই বিষয়টা আসলে না দিয়ে যদি একটা পাঁচল কাটার দেওয়া যেত, তাহলে বর্তমান যুগের মানে লুকসের সাথে মিল রাখা যেত। এছাড়াও লোয়ার চিনটা আমরা একটু মোটা পেয়েছি, তবে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু আবার ভালো আছে। আর যতটুকু দূরত্ব থেকে আমরা হয়তো ব্যবহার করব, তাতে শার্পনেস নিয়ে খুব একটা সমস্যা আপনি পড়বেন না, বাট স্টিল এইটুকু কাছে নিয়ে আসলে আপনার মনে হবে হ্যাঁ শার্পনেস একটু কম। বাই দ্য ওয়ে, এর PPI ডেন্সিটি 270, রেগুলার রিফ্রেশের একটি ডিসপ্লে। ব্রাইটনেস এই যে দেখুন, আমরা বাইরে বসে ব্যবহার করছি এবং স্টিল এটা কিন্তু ঠিকঠাকভাবে ভিজিবল। ইভেন আমি একদম রোদে গিয়েও দেখছিলাম, যদি ডিরেক্ট সানলাইট পড়ে তাহলে একটু প্রবলেম হয়, আদারওয়াইজ কিন্তু এটা মানে ইউজাবল বা ব্যবহার করা যাচ্ছিল আউটডোরেও। এছাড়া এর কালার সেটা ঠিকঠাক আছে, টাচ রেসপন্স সেটাও ভালো পেয়েছি। অ্যাজ এ IPS 14,000-এর আশেপাশের স্মার্টফোন হিসাবে ঠিক আছে, জাস্ট এই লুকিংটা একটু চেঞ্জ আনা যেত। আর একে কী দিয়ে প্রোটেকশন করা হয়েছে সেটা আমি সঠিকভাবে জানি না, তাই বলবো একটি স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করুন। স্মার্টফোনটি রান করছে Android 12-এ Realme UI S এডিশনে। এর প্রসেসর হিসাবে রয়েছে ইউনি SoC T612 দিয়ে রিসেন্টলি রিয়েলমির আরেকটি ডিভাইস এসেছিল, ওটা হলো Realme C30, মেবি C30। তো এই ডিভাইসটা কিন্তু দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 332 এবং 4/128GB ভ্যারিয়েন্ট। রাইট নাও আপনারা মার্কেটে পেয়ে যাবেন 332GB ভ্যারিয়েন্ট, যার প্রাইস হলো 12,999 টাকা। আবার এর স্টোরেজ সলিউশন UFS 2.2। তো এইখানে আপনি মানে যে কোনো ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে, কপি পেস্ট করার ক্ষেত্রে আর কি, আপনি স্পিডটা কিন্তু বেশ ভালো পাবেন। বাই দ্য ওয়ে, আমি একটু দুঃখিত, কারণ এইখানে সমুদ্রের গর্জন আছে, সাউন্ড আছে, একটু ন্যাচারাল টাইপের ডিস্টার্ব আপনারা পাবেন, বাট আমার মনে হয় ওভারঅল ভালো লাগবে, যেহেতু আমি নিজে আসলে ন্যাচারাল পরিবেশে আসি। তো T612 এটা নিয়ে নতুন করে তো আর বলা লাগে না, কারণ C30-র সাথে আপনারা নিশ্চয়ই অনেকে ব্যবহার করছেন বা রিভিউ দেখে নিয়েছেন। এইটা কিন্তু মোটামুটি বলা যায়, যদি কিনা 12, 13, 14,000 টাকা কোনো স্মার্টফোনের সাথে থাকে, তাহলে এটা একটা ভালো প্রসেসরই বলা যেতে পারে। যদি ইউনি SoC, এটা আমাদের কাছে ততটা পপুলার কোনো প্রসেসর না, বাট এটা ভালো রেজাল্ট দিচ্ছে। ইভেন আপনারা হয়তো দেখবেন যে গেমিংয়েও একটা ভালো সেটিংসে আমরা হয়তো গেম প্লে পেয়ে যাই, কিন্তু তারপরেও দীর্ঘদিনের একটা বিষয় থাকে, কতদিন আমি ব্যবহার করতে পারবো, কেমন পারফরমেন্স ধরে রাখবে। বাট যারা ব্যবহার করছেন এই প্রসেসরটা, অলরেডি কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। মাল্টিটাস্কিংয়ে একটা বেটার রেজাল্ট দিতে পারছিল এবং অ্যাপ ওপেন ক্লোজ টাইমও কিন্তু ডিসেন্ট ছিল। আর কোনো ধরনের ল্যাগ, আটকে যাওয়া বা কোনো ধরনের ইস্যু কিন্তু আমরা এতে পাইনি। হ্যাঁ, প্রি ইনস্টল কিছু ব্লোটার এতে আছে, বাট এর বাইরে তেমন কোনো ধরনের প্রবলেমে আমি ইউআইতে ফেস করিনি। গেমিং চেক করতে গিয়ে দেখলাম PUBG HD হাই ফ্রেম রেট সাপোর্ট করছে, তবে আমি বলবো এই সেটিংসে আপনি সবসময় না খেলে একটু লোয়ার সেটিংসে খেলবেন, তাহলে কিন্তু একটা স্মুথ রেজাল্ট পাবেন। আদারওয়াইজ এখানে মাঝে মধ্যে টুকটাক ল্যাগ দিবে, মানে অতটা স্মুথ রেজাল্ট দেবে না, বাট স্টিল প্লেয়াবল। লং টাইমে হ্যাঁ ফোনটা কিছুটা হিট আপ হচ্ছিল, যেহেতু রেয়ার প্যানেলটা একদম গ্লাসের মতো, যদিও এটা গ্লাস না, বাট তারপরেও হাতে একটা ফিল দিতে পারে। আর ফ্রি ফায়ারের ক্ষেত্রে কিন্তু আমরা এই ডিভাইসে আবার ভালো রেজাল্ট পেয়েছি, ওইটা খুবই স্মুথলি এই ফোনে রান করতে পারছিল। এছাড়া আপনি COD, Asphalt 9 এই গেমগুলো আরও বেটারভাবে চালাতে পারবেন। মোট কথা, আপনার বাজেট যদি 13-14 হাজার টাকা হয়ে থাকে এবং আপনি মনে করে থাকেন এরকম বাজেটের একটা ফোন কিনে টুকটাক গেমিং করবেন,
দেন আমার মনে হয় এই ডিভাইস দিয়ে অনায়াসে সে কাজটুকু করা যাবে। জাস্ট হ্যাঁ, লং টার্মে ফোনটা কিছুটা হিট জেনারেট করে। আমার মনে হয় পারফরমেন্স সেকশন আপনাকে অসন্তুষ্ট করবে না এই স্মার্টফোনের। আমরা একটু ক্যামেরা নিয়ে কথা বলতে চাই। রিয়ারে দুটি সেন্সর রয়েছে। মেইন শুটার হলো গিয়ে 50 মেগাপিক্সেলের, পাশাপাশি 0.3 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর রয়েছে। তো এইটা যদি কোনো 5 মেগাপিক্সেল আলট্রাওয়াইড বা 8 মেগাপিক্সেলে দেওয়া যায়, আসলে 14-15 হাজার টাকায় তো 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড একটা সময় পাওয়া যেত। সো রিয়েলমির উচিত ছিল এখানে 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড দেওয়া। যাই হোক, আমরা এর মেইন শুটার দিয়ে ডেলাইটে কিন্তু অনেক ছবি তুলি এই যে থাইল্যান্ডে, এবং যেমনটা আপনারা দেখছেন ছবিগুলো একটু ক্রিস্প লাগছে, বেশ শার্প এবং ভালো ডিটেইলও আছে। কালার মানে ম্যাক্সিমাম কালারই যেন একটু বুস্ট করে দিয়েছিল, কিছুটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপের, যদিও আমার কাছে বেশ ভালো লাগছিল। এবং এর যে ডাইনামিক রেঞ্জ সেটা আমরা মোটামুটি অ্যাভারেজের কাতারেই ফেলবো, খুব আহামরি লেভেলের কিছু না, আবার একদম ফেলে দিতে পারবেন এমনও না। শ্যাডো এরিয়াতেও এই স্মার্টফোন দিয়ে অনেক ছবি তোলা হয়েছে। শ্যাডো এরিয়াতে নর্মাল মোডে ওকে লেভেলের ছবি দেয়, তবে আপনি যদি নাইট মোডে যান তাহলে মোটামুটি একটা বেটার রেজাল্ট পাবেন। বাট আপনাকে অবশ্যই খুব স্টেডি করে স্মার্টফোনটি ধরে রাখতে হবে, আদারওয়াইজ ছবি কিন্তু খুব একটা ভালো আসবে না। তো মেইন ক্যামেরার রেজাল্ট নিয়ে আমার মনে হয় আপনারা সন্তুষ্ট থাকবেন এই বাজেটেও। বাট সাথে যে একটা ডেপথ সেন্সর দেওয়া আছে ওটা জাস্ট নামে দুধভাত। এজ ডিটেকশন মোটামুটি ভালোই, কিন্তু আপনি দেখুন একটু সফট করে দিচ্ছিল মেইন সাবজেক্টকে, পাশাপাশি আমরা কালারও এখানে কিন্তু শিফট করতে দেখছি, রাইট? বাকি থাকলো ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যেটাও বেশ ছোট, 5 মেগাপিক্সেলের। এইটাতেও আমি কম বলবো, এখানে অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেল থাকা উচিত ছিল। যদিও ফ্রন্ট ফেসিং ক্যামেরা প্রপার লাইটে ভালোই ছবি দেয় বা কাজ চালানোর মতো ছবি দেয়, তখন শার্পনেস ডিটেল ভালো পাবেন, বাট ডাইনামিক রেঞ্জ ততটা ভালো না, আর লো লাইটে মানে একদমই সফট করে ফেলে। সো আরেকটু বড় কিছু বা আরেকটু বেটার কিছু আশা করছিলাম রিয়েলমির থেকে। স্মার্টফোনের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps-এ। ভিডিও ওকে লেভেলের মধ্যেই পড়ে, তবে আমার যা মনে হয় প্রপার লাইটিং কন্ডিশনের ভিডিও আসলে ইউজেবল। যেমনটা আপনারা এখন দেখছেন, আমি বেশ কিছু শুট এখানে করছিলাম, এগুলো সব রিয়েলমির এই স্মার্টফোন দিয়েই করা। স্মার্টফোনটির মাঝে রিয়েলমি দিয়ে দিয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং বক্স আপনি পাবেন 10 ওয়াটের চার্জার। এটা কিছু হইলো, 18 ওয়াটের চার্জার থাকা উচিত। তো ওই চার্জার দিয়ে এটাকে চার্জ করতে আপনার কিন্তু 2 ঘন্টা প্লাস সময় লেগে যাবে, অলমোস্ট 3 ঘন্টার কাছাকাছি। তবে ব্যাকআপ বেশ ভালোই দেয়। স্মার্টফোনটি একদিন চালানো যাচ্ছিল ইজিলি, যেহেতু এইচডি প্লাস এবং রেগুলার রিফ্রেশ রেটের ডিসপ্লে, সো খুব বেশি বার্ন করতে পারে না। যদি আপনি মোটামুটি মডারেট ইউজার হয়ে থাকেন, এটা মানে একদিন চালাতে পারবেন অনায়াসে। আর হেভি ইউজার হয়ে থাকলে আমি বলবো দিন শেষে চার্জ করলেই চলবে, নর্মাল ইউজারটা আর একটু বেশি সময় ব্যাকআপ পাবেন। দ্যাটস ইট। সো যদি ফাইনালি আমরা এটা র্যাপ করতে যাই, স্মার্টফোনটি কেমন হলো? এটার বেশ কিছু জায়গা ভালো আছে, যেমন ধরুন পারফরমেন্স সেকশনটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন, ডিজাইনের দিক থেকে বেশ ভালো, মেইন ক্যামেরার রেজাল্ট নিয়ে সন্তুষ্ট থাকবেন। বাট হ্যাঁ, স্টিল কিছু জায়গায় কমতি আছে। এর সাথে একটা বড় চার্জার থাকতে পারতো। এর যে সেকেন্ডারি শুটার, এটা আলট্রাওয়াইড হলে এবং সেটা 8 মেগাপিক্সেল হলে আর বেশি কাজের হতো, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আরেকটু জোস হতে পারতো। দ্যাটস ইট। তো এর বাইরে কিন্তু ডিভাইসটা খারাপ না। সো এই তো আশা করছি যখন আমরা এই যে ডলার রেটের বিষয়গুলো, এখন তো সব পার্টসের দামও বেশি, এগুলো কাটিয়ে উঠতে পারবো, তখন ডেফিনেটলি রিয়েলমি বলুন বা অন্য সব ব্র্যান্ডই আমাদেরকে আরও বেটার প্রাইসিংয়ে স্মার্টফোনগুলো দিতে পারবে, এমনটাই আশা রাখবো। সবাই ভালো থাকবেন। আপাতত আমি বিদায় নিচ্ছি থাইল্যান্ডের পাতায়া থেকে। এটা যদিও পাতায়া না, এটা হলো কি, কোয়ালা আইল্যান্ড। টাটা।